বেদ, মাম্মি, ড্যাডি। মাম্মি ড্যাডি? মাম্মি ড্যাডি মানে তুমি এই মাম্মি ড্যাডি এসব ডাকবে নাকি? বলছি আজকে আপনাদের মেনু কি? কি মেনু? মেনু মানে কি? হ্যাঁ, বাড়িতে নতুন বউ এসেছে না আপনাদের, তো কিছু খাওয়াবেন না তাকে? হ্যাঁ খাওয়াবো, নিশ্চয়ই খাওয়াবো। সেটাই আমি জিজ্ঞেস করছি যে আজকে ডিনারে আপনাদের মেনু কি। বাই দেবে, আমি কিন্তু আজকে ডিনারে কন্টি খাবো। কন্টি? সেটা কি মা? মানে কন্টিনেন্টাল। কেন তুমি বাড়ির রান্না করা খাবার খাও না? হ্যাঁ, ভাত, ডাল, মাছ, মাংস, ইলিশ মাছ, পাবদা মাছ, পোনা মাছ, ভেটকি মাছ, চিতল মাছ সব আনা আছে। কই মাছ, তুমি যা চাইবে তাই পাবে। বেদ, বেদ। হ্যাঁ বাবা। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, তোর বউ বলছে কিনা আজ রাত্রে কন্টিনেন্টাল খাবে, মেনু কার্ড খুঁজছে। এসব কি? একই আপনারা তো অনেক উঁচু তলার মানুষ। সামান্য একজন ঢাকির মেয়ে আমাদের বাড়ির পুত্রবধূ হয়েছে বলে আপনারা নিজের ছেলেকে আমাদের বাড়িতে দিচ্ছিলেন না। ইনফ্যাক্ট বিয়ের মণ্ডপ থেকে আপনারা ছেলেকে তুলে নিয়ে যাচ্ছিলেন। তাই আমি ভাবলাম আপনাদের হয়তো সত্যি বিরাট কোনো সাহেবী ব্যাপার রয়েছে। তুমি কিন্তু আমাদের অপমান করছো। দেখো এটা কি ধরনের কথাবার্তা নতুন বউয়ের? হ্যাঁ বলো তো, তোমার তো যা ইচ্ছে তুমি করে যাচ্ছ। ওই বাসে করে এলে, এসে পাড়ার মোড়ে নামলে, তারপরে ওখান থেকে হেঁটে হেঁটে এসে বাড়িতে ঢুকলে। আরে বাবা, পাড়ার সবাই তো দেখছে না এগুলো। তুমি বুঝতে পারছো তুমি কি করছো? বৌমা, এটা কিন্তু অসভ্যতা হচ্ছে। বেদ, তুমি তোমার বউকে বোঝাও এসব কি হচ্ছে কি। হ্যাঁ গীত, শোনো 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 আমার কথা শোনো। এক মিনিট দাঁড়ান, এক মিনিট। আপনি অসভ্যতার কথা বলছেন, তাহলে সভ্যতা কোনটা? আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে একটা মেয়ে বিয়ের মণ্ডপে বসে আছে আর সেই বিয়ের মণ্ডপ থেকেই তার বরকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছে? এটা কোন দেশের সভ্যতা? আচ্ছা, আপনারা কোন আদিম যুগে পড়ে আছেন সেটা প্লিজ একটু বলবেন। অপরাধটা কোথায়? না বলুন, অপরাধটা কোথায়? শুধুমাত্র আমাদের বাড়ির পুত্রবধূ যমুনা বলে, একটা ঢাকির মেয়ের সঙ্গে আমাদের বাড়ির ছেলের বিয়ে হয়েছে বলে? আপনারা কোন ব্রিটিশের পরিবার সেটা জানতে পারি কি? বৌমা, ঠিক করে কথা বলো তুমি। প্লিজ গীত, একটু বোঝার চেষ্টা করো। বেদ, রাত্রেবেলা আমি কন্টিনেন্টাল খাবো, তুমি তো জানোই। আর প্লিজ গাড়ি রেডি রাখতে বলো, কারণ আমি ডিস্কে যাব। কি? তুমি ডিস্কে যাবে? আজকে তো কাল রাত্রি। আহা, আপনার একদম চিন্তা নেই মাম্মি, আমরা আলাদাই থাকবো। আপনার ছেলে বাড়িতেই থাকবে, আমি ডিস্কে গিয়ে মজা করে চলে আসবো। ওপিগো বৌদি, তুমি কি বলছো? কাল রাতের দিনে ডিস্কে যাবে? হ্যাঁ যাবো। আমাকে প্রমাণ করতে হবে না আমি কতটা আপ টু ডেট, কতটা ধনী, আমি কিভাবে মানুষকে ছোট করতে পারি। তুমিও কিন্তু একসময় মানুষকে ছোট করতে। সখীর উপর কত অত্যাচার করেছো তোমার মনে আছে? মনে আছে তুমি তুমি কাটারি দিয়ে সখীর ঢাকের চামড়া পর্যন্ত কুচি কুচি করে কেটেছিলে? তুমি দিন রাত ওর উপর অত্যাচার করেছো, অপমান করেছো, গায়ে হাত তুলতে পর্যন্ত গিয়েছিলে। কি করনি? হ্যাঁ করেছি, কিন্তু তারপর আমি নিজের ভুল সংশোধন করেছি। আর এটা খুব ভালো করে বুঝতে পেরেছি যে যমুনা বৌদির মতন পুত্রবধূ যে কোনো বাড়ির গর্ব, অহংকার। আর যমুনা রায় আমাদের রায় বাড়ির অহংকার। বেদ, আর ওনারা সেই অহংয়ে আঘাত করেছে, ফল তো ভোগ করতেই হবে।
এবার চলো আমরা জল সইতে যাই। হ্যাঁ রে চল। ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ, লাল হলুদ শাড়ি পরা? ওই মেয়েটা জলে ডুববে আর উঠবে না। তাই হবে ম্যাডাম। যমুনা, একেই বলে বোধহয় শরীর সমাধি। মা তুমি এগো, আমি জলটা তুলে নিয়ে আসছি। আচ্ছা।
এই সম্পত্তি আমার। আমার যাকে ইচ্ছা হবে দেব, আর যাকে ইচ্ছা হবে না দেব না। না মা, তুমি সেটা করতে পারো না। তুমি নিজের সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারো না। ইয়েস, আর যদি তুমি সেটা করার চেষ্টা করো তাহলে বাধ্য হয়ে আমাকে কিন্তু আদালতের দ্বারস্থ হতে হবে। তাই হাড়ি যেমন আলাদা হবে তেমনি সম্পত্তির ভাগও আমি নিয়ে ছাড়বো। মা, ও মা, হ্যাঁ হ্যাঁ বল বল। ফোনটা একবার বড় পিসিকে দাও তো। জানো দাও না। ধর কথা বল। কে কথা বল? যে তোর দু চোখের বিষ। যমুনা, হ্যাঁ বল, তুই আবার কি বলতে চাস? বলছি হাড়ি আলাদা হবে না। তুই বলার কে? তোকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, দূর করে দেওয়া হয়েছে। তারপর এই বাড়িতে হাড়ি আলাদা হবে কি হবে না সেটা বলার তুই কে যমুনা? আমি ওই বাড়িতে না থাকলেও আমি ওই বাড়ির বউ, আমি রায় বাড়ির বউ, তাই আমি বলছি হাড়ি আলাদা হবে না। আচ্ছা, তাহলে আমিও দেখবো যে তুই কি করে আটকাস। কেউ আটকাতে পারবে না, কেউ না, স্বয়ং কেদার রায়ও নয়। রাগিনী, দাদা, না দাদা, তো তুমি এভাবে সবার সামনে আমাকে অপমান করতে আর পারো না? হ্যাঁ, আমাকে সবার সামনে বকাঝকা করার অধিকার তোমার আর নেই দাদা। হ্যাঁ, শুনতে পেয়েছিস? হাড়ি আলাদা হবে, হাড়ি আলাদা আমি করব, আর এই বাড়িতে সম্পত্তির ভাগও আমি চাই। এই বাড়ির টুকরো টুকরো করব আমি, রায় পরিবার টুকরো টুকরো হবে, আর তার জন্য দায়ী হবি তুই। আমি হাড়ি আলাদা হতে দেব না, আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা, পারলে আটকাস, পারলে আটকাস। বড় বৌদি, তোমার ফোন। তোরা যাবি না কোথায় যাব? গীতের রিসেপশনে? ও হ্যাঁ, যাবো তো, বিকেল বেলা যাব নাচ দেখতে। আর হ্যাঁ, ওই ভাত কাপড় নাকি ওইসবে যেতে পারবো না প্লিজ। ওই তোমরা গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকিকে মাথায় তুলে আদিক্ষেতা করবে, নাচানাচি করবে, ওসব দেখতে দেখতে না একবারে ক্লান্ত হয়ে গেছে, পচে গেছে, আর ভালো লাগে না। চল চল। না, আমি বড় মামির সাথে যাব। আচ্ছা, তাই নাকি? যা খুশি কর। কি ও কি সত্যি হাড়ি আলাদা করে দেবে? না না মা, আপনি ওসব নিয়ে একদম ভাববেন না। যমুনা যখন বলেছে হাড়িও আলাদা করতে দেবে না, তো দেবেই না। যাকে যাকে, সে যখন যা হবে দেখা যাবে। এখন চলো, এরপর দেরি হয়ে যাবে। চলো চলো। পারফিউম আবার কি হবে? কি মুশকিল, এই বয়সে পারফিউম মেখে কি হবে? ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, তবে যাই বলো, গীতের ভাগ কাপড়টা কিন্তু জমে যাবে, তাই না? যাকে শোনো, আমি কিন্তু ওখান থেকে একবার যমুনাদের বাড়ি যাব, তারপর বেলা থাকতে থাকতে ফিরে আসবো, তারপর রাত্রে রিসেপশনে যাবো। বুঝতে পারোনি না কখন জড়িয়ে পড়লে? সত্যি বুঝি, যখন বুঝলাম তখন দেখলাম যে তোমার আর আমার সংসারে একটা নতুন মেয়ে এসে গেছে। তোমার আমার মেয়েও। হ্যাঁ, যমুনা। দাদা বল। কি হলো? থাক থাক থাক, প্রণাম করছিস কেন আবার? তুমি আমাদের সকলের দাদা। সত্যি তুমি আমাদের বর্তা। সত্যি
চিয়ার আপ, চিয়ার আপ। চিয়ার আপ। গীতের ওখানে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাকলে চলবে। চল আমরা সবাই মিলে গীতের ভাত কাপড়ে যাই, আনন্দ করবো। চল 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 চল, তুমি রেডি হয়ে না, অনেক দেরি হয়ে গেছে। চল এসো মা, এসো, আয় আয় আয়, চল চল চল। যা গীত শুরু করে দে, আর দেরি করিস না। ও মা, দিদি ভাই তোকে কি সুন্দর লাগছে রে, দারুণ সেজেছিস তো। কোথা থেকে সেজেছিস রে, পার্লার থেকে? না না, আমি নিজেই সেজেছি। আর একটু যদি দেরি হয়ে যেত তাহলে তো আমি সাহেবী পোশাক পরে এখানে আসতাম, তারপরে ভাত কাপড়ের অনুষ্ঠান হতো, তারপর ভাতটাও আমি দিতাম আর কাপড়টাও তোর জিজুকেই আমি পরাতাম। এ তো ডেঞ্জারাস মেয়ে, কি শুরু করেছে কে জানে। বলছি এখন বরং এসব কথা থাক। হ্যাঁ পম্পা, তুই আমার সঙ্গে চল, ওই ভাত কাপড়ের সমস্ত জোগাড় করতে হবে। হ্যাঁ, শঙ্খটাও নিয়ে আসতে হবে, চল। এবার বস, বেদ বস। এই নাও বেদ। এবার এই ভাত আর কাপড়টা ওর হাতে তুলে দিয়ে বলো যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এক মিনিট বেদ, তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব তো নেবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো, তোমার মাসিক উপার্জন কত? উপার্জন? উপার্জন মানে এই যে তুমি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে, তা তুমি ইনকাম ট্যাক্স দাও, রিটার্ন সাবমিট করো। মানে তোমার নেট গ্রস উপার্জন কত? কেদার বাবু, এসব কি হচ্ছে বলুন তো? এসব এসব কি বলছো গীত? ট্যাক্স ফ্যাক্স কি? আরে সেটা আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। গীত, কি হচ্ছে কি সব? ভাত কাপড়টা নাও। গীত, ভাত কাপড়টা নে মা। ভাত কাপড় তো আমি নেব, কিন্তু তার আগে আমি জাস্ট জানতে চাইছি, এই যে আমি এত এত শপিং করি ঘন ঘন, আমার বাবা কিন্তু আমাকে কোনো কিছুতে না করেনি, উল্টে আরো বেশি বেশি দিয়েছে। তা তুমি আমাকে সবকিছু দিতে পারবে তো পেট বাবু? গীত, তুমি কিন্তু এবার আমায় অপমান করছো। আমি তোমায় অপমান করছি না বেদ, আমি শুধু একটা সিম্পল জিনিস জানতে চাইছি, যে গঙ্গা ঝাঁকির পরিবার বেশি গরিব না তোমরা বেশি গরিব? বৌমা, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ এবার। কি হচ্ছে কি গীত? আমি তো তোমাকে এমনটা শেখাইনি, তুমি তো ভালো মেয়ে গীত, মা এত ভালো, মাও তো তোমাকে এরকম শেখায়নি, তুমি তাহলে এরকম কেন করছো? তোমার শ্বশুরবাড়ির লোকজন কি ভাববে বলো তো?
আচ্ছা গীত, এসব কি হচ্ছেটা কি? ভাত কাপড়টা নিয়ে না, জামাই কতক্ষণ ধরে বসে থাকবে এভাবে? গীত, এরকম করিস না। ও দিদি ভাই, আজ এমন করে না মা। কি হলো কি বৌমা, তুমি ভাত কাপড়টা নেবে নাকি আমি অনুষ্ঠান ছেড়ে চলে যাব? না হ্যাঁ, আপনি তো সেটাই পারেন, চলে যেতে, বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে, এই ভাত কাপড়ের অনুষ্ঠান ছেড়ে চলে যেতে। কি হচ্ছে কি গীত? এবার কিন্তু আমি খুব বকবো। ভাত কাপড়টা নাও। ভাত কাপড়া নেব কি? ও নয় যমুনা ঢাকির মেয়ে, তাই ওকে হ্যাটা করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে আজকে কি আপনি নিজের বৌমাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমি হাত জোর করছি গীত, তুমি ভাত কাপড়টা নিয়ে নাও। এত বড় সাহস! আপনার বয়সের লোক শহরে রিটায়ার করে যান, অবসর নেন, বৃদ্ধ হন তারা, ধর্ম কর্মে মতি দেন। আর আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর দিকে আঙুল তুলে কথা বলছেন, তাকে অপমান করছেন। আপনার জিভ আমি ছিঁড়ে ফেলে দেবো। যান এখান থেকে, যান। মা, বাবা আমাকে আমাকে মাফ করবেন। আরে এই কথা কেন বলছিস? তুই কেন মাপ চাইছিস? না মানে আমাদের গ্রামে এসে আপনার অপমান হলো, আমায় ক্ষমা করবেন। আরে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি বলছি। আয়, এসো। আয়। চলো সঙ্গীত, চলো। এই যমুনা, আমি যদি তোর হাত জোর করাতে না পারি, যদি আমার পায়ে তোর মাথা ঠেকাতে না পারি, তাহলে জেনে রাখবি আমার নাম ভূষণ নয়। ভূষণ, মাথা কাটা যাবে কিন্তু নিচু হবে না। কেদার রায় পুত্রবধূ আমি, যেখানে সেখানে মাথা ঠেকাই না। আমি ঈশ্বর, মা বাবা, আমার স্বামী আর আমার শ্বশুর শাশুড়ির পায়ে মাথা ঠেকাই। কোন জানোয়ারের পায়ে মাথা ঠেকাই না আমি। তুমি চুপ করে আছো ভূষণদা, কিচ্ছু বললে না। তুমি শুধু একবার বলো, একবার। আমি গায়ের সবাইকে ডাকছি। এখন না, নাটক তো হবে রাতে, তারপর কাল সকালে হবে অতি নাটক, আর পরের দিন রাত্রেবেলায় যখন আমি কৃষ্ণাকে নিয়ে থাকবো ফুলশয্যায়, তখন আমি ফোনটা করে দেব যমুনাকে। দেখি কোন পাপ ওকে বাঁচাতে পারে। গান শুনছি তো। আরে ডাক না। বৌদি, বৌদি। অদ্ভুত, শুনতেই পাচ্ছে না। শুনবে কি করে? দেখতে পাচ্ছিস না কানের মধ্যে ওই পুঁতে গুজে গান শুনছে। ওইভাবে হবে না, তুই একটা কাজ কর তো, কান থেকে ওগুলো সরা। সরা? হ্যাঁ খোল না। আর কি হলোটা কি? তোর বাবা গান শুনছিলাম, পুরো মাটি করে দিল মুখটা। গীত, গীত বলছি যে তুমি সাজবে না?
ওই একটু পরে কিন্তু গেস্ট আসতে শুরু করবে, পার্লার থেকে লোকও এসে গেছে। পার্লারের লোক আমার লাগবে না। কেন? কারণ আমি একা সাজবো। মানে তুমি নিজে সাজবে? হ্যাঁ, আমি নিজে সাজবো। রিসেপশনের জন্য আমি নিজে সেজে নেব। কি সাজবে? সেটা দেখতেই পাবেন। বলছি যে শোনো না, পম্পা তোমাকে একটুখানি হেল্প করুক না। হ্যাঁ, এই পম্পা, পম্পা শোন, বৌদিকে কিন্তু হেল্প করবি। হ্যাঁ হ্যাঁ, বৌদি তো একা ওইভাবে সাজতে পারবে না, কারুর একটা হেল্প লাগবে। হ্যাঁ, করে দেবো করে দেবো। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। গীত, বলছি ওই তোমার বেনারসি, তারপরে ম্যাচিং ব্লাউজ সব তোমার ঘরে রাখা আছে। হ্যাঁ, একদম চিন্তা করতে হবে না আপনাদের, আমি একা সব করে নেবো, সেজে নেবো। আপনারা যান। মানে আমি একা সেজে নেবো, আপনাদের ভাবতে হবে না। কেন? আমরা তোমার সাথে থাকলে কোনো দরকার নেই, আমি একা একা সব দেখে নেবো। আপনারা যান, অন্য দিকটা সামলান। কি জানি বাবা, কোত্থেকে কেমন তোর বউ এনেছে কে জানে। আমি কেমন তর বউ সেটা তো বুঝতেই পারবেন। আপনাদের হাড়ে দুব্ব গজানোর জন্যই এই বাড়িতে গীত রায়ের আগমন হয়েছে। আমাকে দিয়ে সর্ষে ইলিশ রান্না করাবে? হ্যাঁ, করাবো। আপনি সর্ষে ইলিশ করবেন, পরোটা বানাবেন, আর আমার শ্বশুর আর শাশুড়ি একসঙ্গে কীর্তন গাইবে। বৌমা! গীত, কি হচ্ছে কি? তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। না, আমি একদমই অসম্মান করছি না বেদ। আমি শুধু বোঝাচ্ছি যে একই ঘটনা যখন একটা মেয়ের বাড়িতে হয় তখন একটা মেয়ের ঠিক কিরকম লাগে সেটাই আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যাই হোক, এখন আমি গান শুনবো, তাই আপনারা আপনাদের কাজে লেগে পড়ুন। গীত, কিচ্ছু করার নেই। হ্যাঁ গো বৌদি, বড্ড জেদি মেয়ে। হ্যাঁ দাদা, ও দাদা, তুমি বরং সর্ষে ইলিশ রান্নাটা শুরু করে দাও। তাই করি। বলছিলাম তুই যদি আমাকে একটু হেল্প। না না, কি বললো শুনলে না? বললো না হেল্প করা যাবে না। কি করবো বলতো, জীবনে এসব করেছি? কি মেয়ে বাবা, বলছে ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে কেটে তারপরে সর্ষে বেটে। হ্যাঁ, আপনি আমাকে বলেছিলেন আঁশ ছাড়িয়ে নাকি রান্না করতে হবে। কি করবো এখন? সর্ষেও বাটতে হবে। হ্যাঁ, আমাকেও তো বলেছিলেন বৌমা সর্ষে বাটতে হবে তোমায়। এবার আপনিও করুন, দেখুন একটু কত ধানে কত চাল। কি হবে এখন? দাঁড়িয়েছেন কেন? যান যান যান, কাজে লেগে পড়ুন, যান। দাদা,
এই ফুলেতেই তো তোর ফুলসজ্জা হবে। আয় আয় কৃষ্ণ, আমার কাছে আয়, তোর জন্য আমার ভাত মাখা আছে। ব্যাস, বিয়ের পর্ব শেষ হলো। উদ্বোধনী লগ্নে সিঁথিতে সিঁদুর পড়ল কৃষ্ণা। কৃষ্ণা রে, বিয়ে করলি তুই কাকে, আর সংসার করবি কার সাথে? কৃষ্ণা আমার, আমার কৃষ্ণা। গঙ্গা, বিয়ে তো শেষ হলো, এবারে বাসর ঘর হবে নিশ্চয়ই? হ্যাঁ, আগে বাসর মানে? সে বাসর হোক আর যাই হোক, সেখানে আপনি আসবেন নাকি? হ্যাঁ, যদি বলো তো ওই আমরা বাসরে গাইতে পারি, নাচতে পারি, এক গ্রামের লোক তো, ও ঢাকও বাজাতে পারি। এক লৌহ বাসরে ছোট্ট একটা ছিদ্র ছিল বলে সেখান থেকে কান লাগিয়ে ঢুকে পড়েছিল, আর ঢুকে গিয়ে লক্ষিন্দরকে ছোবল দিয়েছিল। পড়েছো তো? হ্যাঁ, পড়বো না কেন? ওই তো মানে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। আর আমাদের এই বাসরে কোনো ছিদ্র থাকবে না, যেখান থেকে তোমার মতো সাপ ঢুকতে পারে। বুঝতে পেরেছো? এই যমুনা, চুপ চুপ, একদম চুপ, একদম চোখ রাখবে না। অনেক হয়েছে। শোনো, বাইরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, কবজি ডুবিয়ে খেয়ে এখান থেকে মানে মানে কেটে পড়ো। বুঝতে পেরেছো? এখান থেকে বিদায় হয়ে যাও। আর শুধু বাসর ঘর কেন, তুমি যদি আর কখনো কোনোদিনও আমাদের বাড়ির দিকে চোখ তুলে তাকাও না, সেদিনই তোমার শেষ ঘন্টা আমি বাজিয়ে দেব। যমুনা, তুমি যাও, বাবার কাছে যাও, ওনার সঙ্গে আমি কথা বলছি। ভূষণ বাবু, আপনি এখান থেকে যান। মানে আপনি এখান থেকে যান। ছোটকান্ত বাবু, তুমি কিন্তু রোয়াব ঝাড়ছো ভাই। এখনো তো কিছুই করিনি। বয়স হয়েছে আপনার, নিজের বয়সের খেয়াল করুন, নিজের সম্মান রাখতে শিখুন। বুড়ো হয়ে গেছেন, বুঝতে পারছেন না? সোনার আংটি আবার বাঁকা, ওজন একই থাকে, ওজন একই থাকে, বুঝলেন? এই সোনা আসল সোনা নয়, নকল সোনা। যান এখান থেকে, বেরিয়ে যান। তুমি কি আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে? দরকার পড়লে আমি তাই করব। বেরোন, বেরোন এখান থেকে, গেট আউট। যাচ্ছি যাচ্ছি, কিন্তু একটা কথা বলে যাই ছোটকর্তা বাবু, যমুনাকে দিয়ে যদি আমার পায়ে ওর মাথা নত করাতে না পারি, তাহলে আমার নাম কিন্তু ভূষণ নয়। কথাটা আপনি মাথায় রাখবেন। কালে, আরে বিয়ে তো শেষ হয়ে গেল, একটু উল্লু দে, উল্লু।
এরকম মানুষ আমি জীবনেও দেখিনি। পশু সমাজেও মনে হয় এরকম কাউকে দেখা যায় না। ছি। সবকিছু গোপন করে তো বিয়ে দিয়েছিলেন, এখন তার জ্বালায় আমরা জ্বলছি। আমি বুঝতে পারছি না, আপনারা কি আমাদের এখানে অপমান করার জন্য নিয়ে এসেছেন? আপনাদেরকে অপমান করব কেন? অপমানিত হওয়ার ঠিকা তো আমরাই নিয়ে রেখেছি। আমার বাপের বাড়ির লোককে কোনো কথা শোনাবেন না। কেন শোনাবে নাকি? ওনাদেরকে বলতে দাও। হ্যাঁ, ওনারা কি বলছেন আমাদেরও তো শুনতে হবে। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমাদের বাড়ির মেয়ে গীত কিন্তু খুব সহজ সরল, একটু বোকা টাইপের। ও কিন্তু এত কিছু প্যাঁচ খোঁজ বোঝে না, সত্যি বলছি। আসলে হচ্ছে সবকিছুর মূলে ওই যমুনা। হ্যাঁ, আপনারা তো ঢাকির পরিচয় জেনে দেওয়ার পর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন না, সেইটা শোধ তুলছে এখন। সবকিছু মাথায় ঢোকাচ্ছে গীতের ওই যমুনাই। এর আগে তুই চুপ কর, একদম কথা বলবি না। আশ্চর্য, তুই বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে এসেছিস আর নিজের বাড়ির বউয়ের বদনাম করছিস। অবশ্য তোর আর কি, তোর তো এটাই স্বভাব, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। ছোটদা, মাঝে কথা বলিস না বেশি। আচ্ছা, আপনারা আমাদেরকে বলুন কি হয়েছে, কি হয়েছে বলুন। কি হয়নি, এসে থেকে ও যা করছে আপনারা ভাবতেও পারবেন না। মানে আমি কিছু কিছু শুনেছি বটে, কিন্তু এটা তো শোনেননি যে ও তার জ্যাঠা শ্বশুরকে দিয়ে সর্ষে ইলিশ করাচ্ছে। লগ্না, লগ্না, কি হলো দাদা? ওই প্রেসার কুকারের উপরে ওটা চিবি চিবি খুলতে পারছি না, খুলতে পারছি না। কি কি দাদা, দাদা ওটাকে ছিপি বলে না। তুমি না, তোমাকে কিছু বলার নেই। আরে কটা সিটি দেবো সেটাই তো চাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে বলবেন কি হয়েছে? সর্ষে ইলিশ বানাচ্ছি। ও, সর্ষে নি? হ্যাঁ, আপনাদের বাড়ির মেয়ে আমাকে দিয়ে ইলিশ মাছ কাটিয়েছে, ইলিশ মাছের আঁশ ছাড়ানো করিয়েছে, তারপরে কি জানেন, শিলনোড়াতে সর্ষে বাটিয়েছে। একবার ভাবুন, তারপরে আবার বলছে আমি সর্ষে ইলিশ না রান্না করলে সে নাকি রিসেপশনে যাবে না। না, ভালোই তো হলো, মানে এর মধ্যে আপনার রান্নার প্র্যাকটিসটা হয়ে গেল না? থাক, কাটা গায়ে আর নুনের ছিটে দেবেন না। রান্নার প্র্যাকটিস, কি আশায় বউ নিয়ে এসেছিলাম আর কি বউ পেলাম। ঠিক তাই, এই সব কিছুর জন্য বেদ দায়ী। কেন বেদ কেন দায়ী হবে? আর বেদকে কেন দায়ী করছেন আপনারা? এইটুকু শিক্ষা আপনাদের হওয়া দরকার, প্রয়োজন আছে। আমাদের দুর্ভাগ্য যে তোমার মতন বউ এই বাড়িতে এলো। যমুনার মতন বউ এলে এই বাড়িটা শান্তি পেত। তার মানে মানছেন যে যমুনার মতো মেয়ে এই বাড়িতে বউ হয়ে এলে ভালো হতো? মানে ওরকম একটা মেয়ে এই বাড়িতে এই বউ হিসেবে এলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, শুধু সেবা করে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তাকেই আপনারা দূর করে দিলেন কেন? না, সে ঢাকির মেয়ে বলে। হ্যাঁ, আশ্চর্য। কল্যাণ বাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি পাত্রের বাড়িতে দাঁড়িয়ে কথাটা বলছেন। তাতে কি হয়েছে? তাড়িয়ে দেবেন? একবার বিশ্বাস করুন, একবার শুধু বলে দেখুন যেখান থেকে বেরিয়ে যাও। আমি তো বেরিয়ে যাব, সাথে আপনার ছেলেকেও নিয়ে যাব, আমার বাড়িতে ওকে ঘর জামাই করে রাখবো। বুঝতে পেরেছেন? কি হচ্ছে কি? আহা জ্যাঠা, আপনি যান, আমার ইলিশ ভাপা তো পুড়ে যাবে। যান, আপনি যান, কাজ করুন, যান যান যান। হ্যালো, দাদা বল। ও তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ, কি? ও, আমার বাড়িতে গেছিস চেঞ্জ করতে? আচ্ছা, দাদাদের লেট হবে। কেন? আরে কেন আবার কি, অত দূর থেকে এসেছে, বাড়ি গেছে, ফ্রেশ হয়ে তারপর এখানে আসবে। বলছি যে
ফুলশয্যার ঘরে যাবে তো নাকি তাও যাবে না, মানে সেটাতেও আবার কোনো শর্ত আছে? শর্ত কেন থাকবে? কিসের শর্ত বলুন? বেদ, এই বেদ, হ্যাঁ কি আপনারা চলে এসেছেন? না না ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না ঠিক আছে ঠিক আছে, ভালো থেকে ভালো থেকে। ডাকছো? হ্যাঁ বেদ, শোনো না, বলছি আমাদের ফুলসজ্জার খাটটা তুমি সাজিয়ে দাও। জুতো সোনার হলেও সেটা পায়েই পড়ে। ভদ্রভাবে কথা বলুন আপনি। আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলার কোনো অধিকার নেই আপনাদের। তাহলে তুমি তোমার স্ত্রীকে বোঝাও আমাদের পরিবারে যেন শান্তি বিঘ্নিত না হয়, ওর কথায় নিচে যেন গীত আমাদের আর হ্যারাস না করে। যথেষ্ট হয়েছে, এরপর যদি করে তাহলে বেদের সাথে গীতের আর সংসার করা হবে না। এটা আমি বলে দিলাম। গীত আর বেদের সংসার হবে, 100 বার হবে। ওদের সংসারের জন্যই তো আমি ঘর ছেড়েছি। আপনাদের কথায় আমি আমার শ্বশুর বাড়ি ছেড়েছি, শুধুমাত্র আপনাদের কথায়। ঠিক তাই, সেটা মনে রেখো। শুনে রাখো, আমরা যে সমাজে চলাফেরা করি সেখানে আমরা কাউকেই পরিচয় দিতে পারবো না যে তুমি একটা ঢাকিজ মেয়ে। আর তোমার সঙ্গে যদি যোগাযোগ রাখে তাহলে আমি কেদার রায়ের নাম ও গীতের জীবন থেকে মুছে দেব। পরিচয় দেব না যে ও কেদার রায়ের বাড়ির মেয়ে, যে পরিবারের তোমার মতন ঢাকির মেয়ে বউ হয়ে বসে আছে। আপনি ঠিক করে কথা বলুন। ছোটপাত্তা বাবু, দোহাই আপনাকে, আপনি আপনি শান্ত হন, উত্তেজিত হবেন না। বাহ, এখনো নিজের স্বামীকে ছোট কর্তা বাবু বলেই ডাকো। নিজের জায়গাটা নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। তুমি বুঝতে পেরেছো নিজের জায়গাটা, আসলে তোমার পজিশনটা কি। তাই তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে গীতের মাথা খেয়ে যদি তুমি আমাদের হ্যারাস করতে চাও তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আমার স্ত্রী কারোর মাথা খায় না, কাউকে কুবুদ্ধি দেয় না। বারবার ও গীতকে একটা কথাই বলে এসেছে যে এসব করো না, এসব করো না, সুখে থাকো, শান্তিতে থাকো, সুখে শান্তিতে সংসার করো। আর বোঝাতে হবে না, আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। শোধ তুলছে যমুনা, শোধ তুলছে। বিশ্বাস করুন, আমি এসব কিছু জানি না, আমি ওকে এসব শেখাইনি। আপনারা একটু বিশ্বাস করুন আমার কথা। তুমি সব জানো। তুমি যেহেতু ওই বাড়িতে সুখে সংসার করতে পারোনি, তাই তুমি চাও না গীত এই বাড়িতে সুখে সংসার করুক, আমাদের সাথে মিলেমিশে থাকুক, আমাদের মতো করে থাকুক। এই বাড়িতে আসার থেকে আমাদের হ্যারাস করে যাচ্ছে, জীবন একেবারে জেরবার করে দিল। আপনারা আপনারা একটু আমার কথাটা শুনুন। কোনো কথা নয়, চলে যাও, চলে যাও এখান থেকে। তোমার ছায়াও যেন বেতার গীতের জীবনে না পড়ে। যাও, যাও এখান থেকে তুমি। দেখুন আপনি কিন্তু, যদি তোমার বোনের মঙ্গল চাও তাহলে চলে যাও, এখান থেকে চলে যাও। চলে তো যাবই, কিন্তু যে যমুনাকে আপনারা আপনারা ঢাকি বলে অপমান করছেন, উঁচু নিচু ভেদ করছেন, যাকে সোনার জুতোর সঙ্গে তুলনা করছেন, যে জুতো সোনার হলেও পায়ে পড়ে, সেই সোনার জুতোকে যদি আপনারা একদিন মাথার মুকুট করে মাথায় না পড়েছেন, আমার নামও সঙ্গীত নয়। যমুনা খাঁটি সোনা, খাদ নেই, তাই আপনাদের মতো কিছু স্তরের মানুষের গয়না হতে পারল না। সঙ্গে ভুলে যেও না, এই বাড়িতে তুমি তোমার বোনের বিয়ে দিয়েছ। তো কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? মাথা কিনে রেখেছেন নাকি আপনারা? সারা পৃথিবী একদিকে, আমার স্ত্রী একদিকে। আমার স্ত্রীকে আপনারা অসম্মান করবেন না।
এটা আপনাদের ওয়ার্ন করে দিলাম। চলো যমুনা। যাচ্ছ যাও, কিন্তু ভুলেও তুমি ওকে নিয়ে তোমার বাড়িতে যেও না। যেই দিন যমুনা ওর শ্বশুর বাড়িতে ঢুকবে সেই দিন ইঙ্গিত এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। কথাটা মাথায় থাকে যেন। এসো যমুনা। ভাইয়া যমুনা বৌদি কোথায়? ওরা তো চলে গেছে, বললো তো ওর বোনের বিয়ে হয়েছে। সে কি আমাকে না বলে চলে গেল? কিন্তু যমুনা বৌদি যে বললো ফুলসজ্জার ঘরে আসবে, তো এলো না তো। সেটা আমি কি করে বলবো, নিশ্চয় ওদের তারা আছে। তাছাড়া শোনো, আমার ঠাকির মেয়ের বিষয়ে কোনো আগ্রহ নেই। গুড মর্নিং। গুড মর্নিং। আই লাভ ইউ। এটা যেন মনে থাকে ভেদ, প্রত্যেক দিন আমি চোখ খোলার আগে তোমার এই গুড মর্নিং আর আই লাভ ইউটা শুনতে চাই। সে যতই সংসারে অশান্তি হোক, তোমার বাবা মার সঙ্গে আমার ঝামেলা হোক, তোমার জেঠু বিরক্ত হন, আমার হাত কিন্তু কখনো ছাড়বে না। কখনো ছাড়বো না। প্রমিস? প্রমিস। রোজ চোখ খুললে প্রথমেই গুড মর্নিং বলবে তো? বলবো। এবার চোখ খুলবে। চোখ খুলে আমি তোমায় দেখতে চাই। আই লাভ ইউ। আই লাভ ইউ। চলো এবার ওঠা যাক। এখন আমি উঠবো কি করে? মানে তুমি কি আবার কোনো মতলব করেছো নাকি? ইয়েস স্যার। কি? এই এখন আমার ব্যক্তি চাই। ঠিক আছে, আমি এনে দিচ্ছি। নো 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 স্যার, আপনি বানাবেন না। প্লিজ গীতা, আর কিছু করো না, অনেক হয়েছে। কিচ্ছু হয়নি এখনো বেদ, এখনো কিচ্ছু হয়নি। শোনো, যতক্ষণ না ওনারা যমুনা বৌদিকে স্বীকৃতি দেবেন ততদিন তো এরকমই চলবে, ব্যাস কিছু করার নেই। জ্যাঠা, বাবা, মা, আসি আসি বাবা, আসি। কি হয়েছে বাবা, কি হয়েছে? বেটি ব্যক্তি মানে? ঘুম থেকে ওঠার পরে আমি প্রথমে বেডটি খাই। দেখুন, আমার বাড়িতে এতদিন আমাকে যমুনা বৌদি বেডটিটা দিত, আমি খেতাম, তারপরে বিছানা থেকে নামতাম। কিন্তু বেডটি করবে কে? আপনি। কি? হ্যাঁ শুনেছি তো, আপনি নাকি দারুণ চা বানান। না মানে হ্যাঁ, আদৌ বানান তো, নাকি ভেবেছিলেন সবই আর কি ছেলের বউকে দিয়ে করি, আপনি চাটা খেয়ে নেবেন? না বৌমা, আসলে তা নয়। তাহলে চাটা বানান, ফ্লেভার লিকার দুটোই দেবেন, কড়া করে এক গ্লাস চা। তারপর না আমার ঘুমটা ভাঙবে। যান যান, চাটা নিয়ে আসুন। আর জ্যাঠামশাই? হ্যাঁ বাবা। হ্যাঁ বলছিলাম, এই সকালবেলার পরোটাটা আপনি বেলবেন তো? পরোটা বৌমা, আমি পরোটা বেলতে জানি না। ও মা,
আপনি না জানলে অন্যায় নয়, তাহলে আমি না জানলে অন্যায় কেন হবে? বাড়ির বউ কি সব জানতে হবে নাকি? সব কিছু জানতে হবে বাড়ির বউকে? আর বাড়ির ছেলেরা সব ঠুটোয় ঘুরে বেড়াবে, ঠুটোয় দাঁড়িয়ে থাকবে, কোনো কাজ করবে না, তাই তো? আহারে, ও ঘটি গড়িয়ে জলও খেতে পারে না। না বাবা না, তা না আসলে। তাহলে যান পরোটাটা বানান। ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি। না না, আপনি কেন আবার? জেঠুই বানাবে। জেঠু, আমার কিন্তু ওই ঘিয়ে ভাজা পরোটা চাই। এমন ভাজা ভাজবো না, একেবারে তোমাকেই ঘিয়ে ভেজে দেবো আমি। দাঁড়াও, খালি পিসিকে আসতে দাও। তুমি তো চেনো না কি জিনিস, কলকাতায় পুতলে একদম ক্যালিফোর্নিয়ায় গিয়ে উঠবে। চলো বোমা, তুমি চা বানাবে আর আমি পরোটা বেলতে যাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যেন একটু মুচমুচে হয়। হ্যাঁ, মুচমুচ যেন করে। হ্যাঁ, মুচমুচে মুচমুচে। তোর বউ এসব কি করছে বলতো? কি আর করবে বলো, বড় লোকের মেয়ে এনেছো, কি আর করবে। চলো আমিও যাই তোমাদের সঙ্গে, আমিও গিয়ে হেল্প করি। হ্যাঁ হ্যাঁ, চল চল বাবা, চল যাই। চলো। এবার দেখুন কেমন। রুনা, কি তুমি কি করছো? তত্ত্বের ট্রেটা সাজাচ্ছি, বোনের বাড়িতে পাঠাতে হবে না? হ্যাঁ, তো আমি তো আছি, আমি করে দিচ্ছি, দাও আমাকে। না না, আপনি কেন করবেন, আমি করে নিচ্ছি। তোমাকে কতবার বলেছি আগে আপনি না বলতে? আমি তো আছি, দাও দাও আমাকে দাও। আরে আপনি আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। আরে দূর, আপনি পারবেন না, আমাকে দিন। আরে আমি পারবো, তুমি ছাড়ো। আরে আপনি ছাড়ুন না, আপনি পারবেন। আমি তো বলছি আমি করে নেব। আমি করছি তো, ছেড়ে না। আরে আমি তো তুমি কোনো কাজ একা করবে না। তুমি আমার জন্য নিজের ঘর, পরিবার, শ্বশুর বাড়ির সবকিছু ছেড়েছ, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? আমি আর তুমি শুধুমাত্র স্বামী স্ত্রী নই, তুমি আমার অর্ধাঙ্গিনী। তুমি আধা, আমি আধা। জানেন ছোট করতে বাবু, আমার না বড্ড ফিরে পেতে ইচ্ছে করে ওই বাড়িটা, ওই ঘরটা, ওই রান্নাঘর, ওই ঠাকুর ঘর, মা বাবা, বড় মা, সবাইকে খুব ফিরে পেতে ইচ্ছে করে। আমরা সবাই মিলে কি সুন্দর আনন্দ করতাম, হইচই করতাম। হঠাৎ করে সবকিছু কিরকম থেমে গেল না? সবকিছুর কিরকম ছন্দপতন হলো। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, সব। জানতাম জানতাম এই দুজন গ্রামে এসেছে শুধু লুকিয়ে লুকিয়ে প্রেম করতে। বাবা, কাকা, তোমরা ওই এই যে রাস্কেল, ব্যাপারটা কি? ব্যাপারটা কি? সব সময় বউয়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল, সেটা আমাদের বাড়িতেও দেখেছি, এইখানে এসেও সেটা কমছে না। বলি এত প্রেম তোমাদের কিসের? কাকাই সেরকম বললেন কি হচ্ছে নাকি? না না, দুজনকে দেখেছো, মনে হচ্ছে কপত কপতি, সবসময় পুটর 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 করেই চলেছে। উফ
বাবা থাক 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 থাক, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। চলো এবার ব্যাগপত্র গুছো। ব্যাগপত্র গোছাবো মানে? হ্যাঁ, বাড়ি যাবি না? বাড়ি চল। মানে? বাড়ি, তুই মানেটা বুঝতে পারছিস না? জানিস মা, তোকে ছাড়া রায়বাড়িটা যে পুরো অন্ধকার হয়ে গেছে। যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে একটা খাঁ খাঁ করছে, বুঝতে পেরেছিস? নে এক্ষুনি ব্যাগপত্র গুছা, এবার তোরা বাড়ি ফিরে যাবে, আমি গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, আমি দাদাকে বলেছি যমুনা না থাকলে হবে না, ওটা যমুনার সংসার, ও না থাকলে হয়, ওকে যেতেই হবে। কিন্তু কিন্তু বাবা, আমি কি করে যাব? কি করে যাব মানে? ব্যাগপত্র গুছবি, তারপর সোজা গাড়িতে উঠবি। এই সঙ্গীত, হ্যাঁ তুই এমন হাঁ করে কি দেখছিস? জিনিসপত্র গুছা, যমুনা যা যা আছে সব কিছু গুছিয়ে একেবারে গাড়িতে উঠ যা। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি। বাড়ির বউ নাকি বাড়িতে থাকবে না, অন্য কোথাও থাকবে। বাবা, বাবা গীতের কথাটা একবার ভাবুন। তোর জন্য আমি হাজারটা গীতকে ছাড়তে পারি। যে দেশে যেরকম রীতিনীতি আছে সে অনুযায়ী আমাদের চলতে হবে। এইখানে লুঙ্গি পড়েছি, খুবই ভালো লাগছে আমাদের। কি লাগছে দাদা? মানে আমাকে দারুণ লাগছে, হ্যাঁ, কিন্তু তোমাকে যা লাগছে না কি বলবো। কিরম লাগছে বল? মানে এই একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের নাম দিয়েছো এরকম একটা কিছু। ফ্যান্সি ড্রেস কম্পিটিশনের নাম দিয়েছি আমি? আমাকে কিরম লাগছে? তোকে কিরম লাগছে? দেখ দেখ, ওই আয়নায় গিয়ে দেখ, ওই ওখানে আয়না আছে, গিয়ে দেখ কিরম লাগছে। দাঁড়াও, দেখ, দেখাচ্ছি তো। যা। এক মিনিট, আয়নায় দাগ লেগেছি। দেখেছি কিরম লাগছে? একটা অন্যরকম জ্যোতি বেরোচ্ছে, মানে কেনার একটা অন্যরকম রূপ। আমাকে ওটা প্রথমে খোদান রায়ের মতো দেখতে লাগছে। কি হলো, কাঁদছিস কেন রে মা? কেদার রায় আমার বাবার লুঙ্গি ফতুয়া পরে। না না না, কান্না নয়, কান্না নয়। সঙ্গীত, তোর বউকে বোঝা। আরে কাঁদছিস কেন এত? বাবা, আমি কেমন ঠাকির মেয়ে রয়ে গেলাম, আর কেদার রায় ঠাকির পোশাক পরে। বাবা, বাবা আমি পৃথিবীর সব থেকে ভাগ্যবতী পুত্রবধূ, যার শ্বশুর মশাই এত ভালোবাসে তার পুত্রবধূকে। তাই যদি হয় তাহলে তো কাঁদছিস কেন এত? আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার কষ্ট হচ্ছে এটা ভেবে যে। কি ভেবে? আপনারা আমাকে এত ভালোবাসেন, অথচ দেখুন আমি আপনাদের বাড়ি যেতে পারছি না। একদম কাঁদবি না, একদম না। একটা কথা মনে রাখবি যে তোর বাড়ি যেমন আছে ঠিক তেমনই থাকবে। ওই বাড়িতে তোর জায়গায় কেউ কখনো ঢুকতে পারবে না। ঠিক তাই, একদম কাঁদবি না। ওই বাড়িটা তোর, ওই ঘর তোর, ওই বর তোর, সব তোর, কেউ কেড়ে নিতে পারবে না। ওই ঘরে তুই থাকবি যমু। একে, এটা তো যমুনার ঘর। কিন্তু যমুনা নেই, ওর ঘর পড়ে আছে, ওর আলমারি পড়ে আছে, আর তার সঙ্গে সবকিছু পড়ে আছে। মা,
তাহলে চাবিও রয়েছে। হ্যাঁ মা, এনাও আছে, চল নাও। এবার ধীরে ধীরে এই পুরো সংসারটাকে নিজের করায়ত্ত করো, নিজের হাতের মুঠোয় নিয়ে নাও। আর তুমি মেয়ে, বাকি কি করতে হবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। কিন্তু আঙ্কেল আন্টি, তোমার আঙ্কেলকে নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না আচ্ছা। আর তাছাড়া তোমার আঙ্কেল তো এখন গ্রামে গেছে, তার সঙ্গে ছোট দাও। হ্যাঁ, ওই অনুরাধা রায়কে নিয়ে একটু অসুবিধা হতে পারে, আর পরিবারের অন্যান্যরা, ওদেরকে তো আমি ঠিক ম্যানেজ করে নেব। কিন্তু সঙ্গীতা যমুনা যদি ফিরে আসে? ফিরবে না, জীবনে ফিরবে না, কোনোদিনও ফিরবে না। যমুনা তো কোনোদিনও ফিরবে না। আর সঙ্গীত, আমি যেভাবেই হোক তোমার জন্য সঙ্গীতকে এই বাড়িতে ফিরিয়ে আনবো আচ্ছা। হ্যাঁ, তোমার জন্য। এখন এসব কিছু ভেবো না, আমি যেটা বলছি সেটা করো। যাও, আলমারিটা খোলো, আলমারিটা খুলে একটা খুব সুন্দর যমুনার শাড়ি বার করো, শাড়িটা পরে নাও। তারপরে শাড়িটা পরে ঠাকুর ঘরে যাও, ঠাকুর ঘরে গিয়ে ভক্তি ভরে ঠাকুরকে একটু পুজো কর। আর তারপর সবার প্রিয় ঠাম্মির ঘরে গিয়ে তাকে ভালো করে খেতে দাও। আমিও দেখি যেমন করে যমুনা এই বাড়ির সকলের সেবা করত, ঠিক তেমন করে আর যা, তেমন করে সবার সেবা করো তুমি। আমিও দেখি বরফ কি করে না গলে থাকে। সবাইকে হাতের মুঠোয় নিয়ে নাও, সবাইকে বশ করো। আর রইল তোমার কেসের কথাও, তো আমার বর আছে, রাজন্যার বাবা তো আছে, ও ঠিক মানে। তোমরা নিচে নামতে নামতে এটাও ভুলে গেছো যে বাড়ির স্ট্যাটাসটা কি, এটাও ভুলে গেছো তোমরা। রাজন্যা, একদম ঠিক কথা বলছি বর্মা। এই রায় পরিবারের একটা আভিজাত্য আছে, মর্যাদা আছে, আর যার ভার বহন করার কথা স্বয়ং কেদার রায়, মানে আমার বড় মামার, সেটা হয়তো তুমি ভুলে যাচ্ছ, সেটা হয়তো বড় মামা ভুলে যাচ্ছে। নিচে নামতে নামতে কোথায় নামছে বলো তো? এই রায় পরিবারের মান সম্মান বহন করার ক্ষমতা যদি তোমাদের না থাকে, তাহলে সেই ভার অন্য কাউকে দিয়ে দাও, সে বহন করবে। এই বড় মামা মানে আমাদের কেদার রায়, কোথায় তার প্রতাপ, কোথায় তার আভিজাত্য, তার তেজ? কোথায় গেছে সেই মানুষটা? সেই মানুষটা কি মরে গেছে? একটা ঠাকির মেয়ে পাল্লায় পড়ে আজকে একটা থাপ্পড় মারবো তোমাকে আমি। ভদ্রভাবে কথা বলবে, মুখ সামলে কথা বলবে। ঠাকির মেয়ে, আর নেক্সট টাইম যেন তোমার মুখ থেকে আমি কথাটা না শুনি। যমুনা এই বাড়ির বউ, ইয়েস, যমুনা এই বাড়ির বউ, তাকে সম্মান দিয়ে কথা বলবে। আর একটা কথা শুনে রাখো, এভাবে কেউ ছোট হয়ে যায় না, কারো স্টেটাস এভাবে ফল করে না। কারণ আভিজাত্য না রক্তে থাকে, সততা রক্তে থাকে, যেটা তোমার বাবার নেই। বড় মামি, তুমি কিন্তু আমার বাবাকে অসম্মান করছো। ছোটর মতো থাকবে রাজন্যা, চুপ করে থাকবে। তোমার বাবা যে এই পরিবারে এখনো একজন, সেটা তার সৌভাগ্য বলতে পারো। যথেষ্ট এটা। And for your kind information, তুমি, তোমার বাবা, তোমার মা, তোমার বোন এই বাড়ির অন্নে প্রতিপালিত। পরজীবী। বড় মামি চুপ। অনুরাধা রায়ের চোখে চোখ রেখে কেউ কথা বলে না, সাহসটা ভবিষ্যতে করবে না তুমি। আচ্ছা, আরে গঙ্গা, আগে কত বাবু? আচ্ছা বলছিলাম যে তোদের এখানে কোনো পুকুর আছে? কি যে বলেন বাবু, এই গ্রামে তো দিঘির পরে দিঘি, মাছের চাষ হয় না। এই তো আমাদের বাড়ি থেকে 2 কদম গেলি কমলা দিঘির ঘাট, ছেলেপুলেরা সেখানে দাপাদাপি করে চান করে, আমি নিজেই তো সেই ঘাটে চান করি। তাই না?
আমিও পুকুরে স্নান করব। কি বলছো কি বাবা তুমি? হ্যাঁ আমি, তোর মাই আমাকে বুদ্ধিটা দিল। শোনো, তুমি আমাকে একটু সর্ষের তেল দাও, ভালো করে সর্ষের তেল গায়ে মাথায় মেখে নাভিতে দিয়ে কানের মধ্যে সর্ষের তেল দিয়ে একেবারে পুকুরে ঝাঁপ। দাদা, তোমার মনে আছে ছোটবেলায় আমরা ওই পুকুরে সাঁতারের কম্পিটিশন করতাম? নিশ্চয়ই মনে আছে, আমরা একসঙ্গে কত সাঁতার কাটতাম। কত কিছু মনে আছে, আর প্রত্যেকবার তুমি হেরে যেতে সেটাও মনে আছে। বাজে কথা বলবি না। কেন? বাজে কথা একদম বলবি না। বাজে কথা কি বললাম? বাজে কথা বলছি তো। আমি একবার মাত্র হেরেছিলাম আর তুই সেটাকে বারবার বলছিস হেরে যেতাম। বাজে কথা বলবি না একদম। যমুনা একদম বাজে কথা বলছে, এক বিশ্বাস করবে না ওর কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বাজি রাখো। বাজি বেশ, হয়ে যাক হয়ে যাক বাজি। তুমি আমাকে একটু সর্ষের তেল দাও তো। আপনি সর্ষের তেল মাখবেন? হ্যাঁ, গ্রামের ঘানির খাঁটি সর্ষের তেল মাখবো, তারপর তাজা হাওয়ায় নিঃশ্বাস নেব, তারপর পুকুরে সাঁতার কাটবো, তারপর ভীষণ খিদে পাবে, তারপর যমুনা মায়ের হাতের রান্না। গজা গজা, হ্যাঁ কি? এই শোনো, ওই বাবুদের নিয়ে কমলা দিঘির ঘাটে যাও, আমি সরষের তেল নিয়ে যাচ্ছি। যাও। বাবা বাবা তুমি তুমি সত্যি যাচ্ছ? সত্যি সত্যি যাচ্ছ? ডোন্ট টেল মি বাবা, তুমি সত্যি যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, বললাম তো আমি যাচ্ছি। হ্যাঁ, মানে কেদার রায় সত্যি সত্যি পুকুরে স্নান করবে? হ্যাঁ করবে। আসলে মাটির থেকে বড় দূরত্ব হয়ে যাচ্ছে জানিস, মাটি জিনিসটা বড় খাঁটি, তাই আমি মাটির কাছাকাছি থাকতে চাই, কাছাকাছি। কিন্তু বাবা, আপনারা কিন্তু আমার সঙ্গে সাঁতারে পারবেন না। কি তুই চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ, আরে বাবা, আমি তো এক ডুবে দিঘি পারাপার করি। এই যমুনা, না না না, তুই পারবি আমার সাথে, পারবি না। বাজি বাজি। ছোট কথা বাবু, আপনি কিন্তু সাক্ষী রইলেন। হ্যাঁ, আমি সাক্ষী রইলাম। তাহলে বৌমা, শ্বশুর মশাই আর খুশ শ্বশুরের মধ্যে প্রতিযোগিতা হয়ে যাক। হয়ে যাক। না না, একটা কথা, যে জিতবে সে কি পাবে? যে জিতবে সে পাবে মাছের মুড়ো।